1400+ মানুষের রক্তের উপরে ওই চেয়ারে বসছিলেন। জুলাই নিজেই আসলে একটা মহাকাব্য। আসলে আমাদের কাজটা কি? আমরা যারা কাজ করি এই শিল্প সাংস্কৃতিক অঙ্গনে, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে ইতিহাসকে মানুষের হৃদয়ের কাছাকাছি নিয়ে যাওয়া। সেটা কি করে সম্ভব? সেটা নিয়েও অনেক প্রসেস, অনেক পথ আছে। কেউ কবিতায় করেন, কেউ সাহিত্যে করেন, লিটারেচার দিয়ে করেন, কেউ ফিল্মে করেন, এক একজন এক একভাবে উপস্থাপন করেন। তো এখানে প্রথমেই যে শফিক ভাই বলে গেলেন কিছু কথা, তো উনি আসলে একটা ওভারঅল একটা আলোচনা দিলেন যে জুলাই আসলে নিচেই আসলে আমি যেটা বুঝলাম এক বাক্যে যদি বলি, আপনি এটা নিয়ে কি আলাদা করে লিটারেচার করবেন, মানে এটা নিজেই একটা বিশাল মহাকাব্য। আমি ওনার কথাটাকে এক বাক্যে যদি নিয়ে আসি, তারপরে সজল ভাই বললেন ন্যারেটিভের কথাগুলো। সজল ভাইয়ের কথাগুলো শোনার সময় মনে হচ্ছিল যে পুরো জুলাইকে দেখতে পাচ্ছি, এবং জুলাই পরবর্তী অবস্থায় জুলাইকে কিভাবে সবাই কেনা বেচা করেছে সেটাও দেখতে পেরেছি। এখানে অনেক উপস্থিত আছেন যারা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক কি বলবো জমিয়ে কথা বলেন। তাদের মধ্যে একজন আছে, আমি দেখতে পাচ্ছি দর্শকের সারিতে, তাইসি। ওকে আপনারা হয়তো অনেকে চেনেন। এই জুলাই পরবর্তী সময়ে যে কয়টা নতুন ফেসকে আমাদেরকে জানা হয়েছে, তার মধ্যে তাইসির একজন। তাইসিকে ধন্যবাদ এখানে অডিয়েন্স হিসেবে থাকার জন্য। হাসান রুবায়েত ভাইয়ের কথা শুনলাম। আমি আসলে কবিতা একটু কম বুঝি, এটা আমার একটা অপরাগতা, ক্ষমা প্রার্থী। আমি কবিতা বুঝি না খুব একটা। তবে হাদি ভাইয়ের গালিগুলো বুঝতাম, কিন্তু হাদি ভাই তো গালি একটা দিছিল লাইফে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন, ন্যারেটিভের কথা বলছিল না, ওই গালিটাকে বারে বার ফেরায় ফেরায় আনছেন। একবার বলছিল শুধুমাত্র টোটাল জার্নিতে, তাও কোন সময়, যখন তার সহযোদ্ধাদের, তার ভাইদেরকে মেরে ফেলার মতো সিচুয়েশন তৈরি হয়ে গেছে। ওই দিন গোপালগঞ্জে মেরে ফেলার টার্গেট করা হয়েছিল তাদেরকে, হাসনাতদেরকে। তার এটা ভুলে যাবেন না। আর তার বদলে সে রাগ করে একটা গালি দিছিল। এখন দেখবেন একজন মৃত মানুষকে নিয়ে যাচ্ছে না এইভাবে মানুষজন কথা বলে, ওই গালিটাকে নিয়ে এসে। এটাও ন্যারেটিভের খেলা। তো সজল ভাই সেটাই মনে হয় বোঝানোর চেষ্টা করলেন যে ন্যারেটিভ আসলে কিভাবে কাজ করে। তো সেটাকে ডিবাং করার কাজটা কাদের? আপনাদের এবং আমাদের সকলের। সেটাকে ডিবাং করবো কি করে, সেটাও একটা বিষয় আছে। কিন্তু অনেক পোস্ট দিয়ে, ফেসবুকে অনেকগুলো ছবি দিয়ে করা যেতে পারে, কিন্তু সেটা কালের বিবর্তনে কতটুকু টিকে থাকবে সেটা নিয়ে প্রশ্ন আছে। কোনটা টিকে আসলে? সাহিত্য টিকে। সাহিত্য যখন সিনেমা হয়ে ওঠে তখন সেটা টিকে। আজকে এই প্রোগ্রামটা শুরু করার আগে সজল ভাইয়ের সাথে কথা বলছিলাম ফোনে। সজল ভাই, আমাকে তো আসলে কিছু সমালোচনা করতে হবে। তো সজল ভাই আমাকে বললেন, ভাই নাম ধরে সমালোচনা করবেন না, এখন মানুষ অনেক সচেতন, আপনি যেটা বলতে চান বলবেন, মানুষ বুঝে ফেলবে কি বলতে চান। সত্যি এটাই। তো আমি বলছি যে তাহলে তো মহাবিপদ, কেননা আমাকে এমন একটা জায়গায় দাঁড় করানো হয়েছে যেখানে আসলে না বলেও কিছু পারতেছি না। কিছু কথা তো সমালোচনা চলে আসতেছেই, না হলে তো আজকে এই প্রোগ্রামটাও করতে হইতো না। যে আমরা আসলে কতটা সফল, এতটাই সফল যে আমরা এখানে দাঁড়ায় আছে কথা বলতেছি এটা কিভাবে এটা নিয়ে কাজ করানো যায়। এটা বলে দিলেও আবার হবে না। শফিক ভাই আবার যেমন বলেছেন যে এটা এমনি এমনি থেকে যাবে জুলাই, ব্যাপারটা এরকমও না আসলে। একটু আগে হাসান রুবায়েত ভাই যে কথাটা বলে গেছেন যে ৭১ নিয়ে মহাকাব্য কিন্তু হয় নাই, তো ২৪ নিয়েও যে মহাকাব্য নিচে থেকে হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। বরং এটা তো এমনি এমনি খাই টাইপের হয়ে গেছে। মানে জিনিসটা এরকম হয়েছে যে এটা তো না, এটা তো হয়ে গেছে, কোন রকম ভাবে হয়ে গেছে। ন্যারেটিভটা কারা নির্মাণ করলো তাদের কথা নাই, কারা এতদিন ধরে ফাইট করলো তাদের কথা নাই, কবি সাহিত্যিকদের কোনো সম্মান তো নাই। তো মাঝখান দিয়ে তো একটা ১.৫ বছরের সরকার গেছে নাকি, ইন্টারিম গভর্নমেন্ট। সেই ইন্টারিম গভর্নমেন্টের তো আসলে অনেক সফলতাও আছে, অনেক ব্যর্থতার গল্পও আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে। আপনারা আজকে আমার কথা যেহেতু শুনছেন কয়েকজন, এবং এখানে কিছু ভিডিও ফুটেজ হয়তো অনলাইনে আসবে, আশা করি অন্যরাও বুঝবেন। আমি দর্শকের কাছে প্রশ্ন করি, আচ্ছা জুলাই নিয়ে একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র করতে পারলো না কেন ইন্টারিম গভর্নমেন্ট? এটা কার দায়িত্ব ছিল? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ,
এই প্রশ্নটা আপনারা একটু ঘন ঘন করবেন তো অনলাইনে। আপনারা যখন পোস্ট লেখেন এই পোস্টটা আজকে থেকে করবেন একটু। একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কেন তো, আচ্ছা যার দায়িত্বে এটা ছিল, হ্যাঁ, সেই মানুষটাকে তো আমরা চিনি চলচ্চিত্রের মানুষ হিসাবে। অবশ্যই উনি অনেক ডকুমেন্টারি বানিয়েছেন, অনেক তৈরি করেছেন। ও সজল ভাই, আমি কিন্তু নাম বলছি না। তো 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 তার দায়িত্ব, আমি প্রশ্ন করছি, আশা করি উত্তর পাবো আমরা। তার তো অনেক ভাই বোনেরা আছেন নিশ্চয়ই। তো একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, আপনাকে তো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাতা হিসাবে সবাই চেনেন, সারা পৃথিবীতে আপনি দাপিয়ে বেড়াচ্ছেন, সবাইকে আপনাকে চিনে, ফেস্টিভ্যালস গুলোতে যান, বড় বড় অ্যাওয়ার্ড নিয়ে আসেন, আমরা আপনাকে সম্মান করি। এবং আপনাকে আমার বলতে একদম দ্বিধা নাই, আমারও লাইফের উনি একজন ইন্সপাইরেশন, মানে মেকিং ক্যারিয়ারের। কিন্তু যখন উনি উপদেষ্টা, তখন তো আসলে বলতে হবেই কিছু কথা। উনি তো সারা বাংলাদেশে, একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কেন হয়নি এই উত্তর কি কেউ দিতে পারবে? কমপক্ষে 50টা শর্ট ফিল্ম হওয়া উচিত ছিল। 50টা ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের শর্ট ফিল্ম গুলো দাপিয়ে বেড়ানোর কথা ছিল। 8টা চলচ্চিত্র হওয়ার কথা ছিল, মনে আছে? কয়টা চলচ্চিত্র হয়েছে? এই প্রশ্ন কি করছেন? শুনেন, এখন কলাম লিখবে অনেকে, বলবে আমি অনেক ভালো ছিলাম ভাই, আমি পারি নাই, আমার হাত পা বাঁধা ছিল। কিন্তু আপনি আসলে এই কথাগুলো কেন ভুলে যান? আপনারা কেন ভুলে গেলেন? এখন আপনি যতই যুক্তি দেখান, আমি এই জন্য পারি না, ওই জন্য পারি না, এটা পারি না, তাহলে আপনি নেমে আসতেন। চেয়ার কি এতই মূল্যবান মানুষের জীবনের চাইতো, মানুষের রক্তের চাইতো? সমালোচনা করে ফেলছি, নাম বলি নাই কিন্তু এখন, আশা করি বুঝতে পারবেন আপনারা। সো এখানে আরো বলবে যে আরেকজন উপদেষ্টা, আবার আরেকজনের দিকে ইদানিং আবার কিচেন ক্যাবিনেটের গল্প শুনি। আমি সবগুলো কথা একসাথে মিলিয়ে দিব আপনাদেরকে, আজকের যে সাবজেক্ট সেখানে নিয়ে আসবো। কিছু কথাগুলো বলে ফেলি, না বললে আবার এটা একটু সাহস পাইলাম কোথায়, যে হাসান রুবেল ভাইয়ের কাছ থেকে। হাসান রুবেল ভাই যখন সমালোচনা করতেছেন, তাহলে তো একটু করা যায়, ঠিক আছে? তাহলে সেই জায়গা থেকেই বলতেছি আর কি। থ্যাংক ইউ রুবেল ভাই। তো